সরকারের মধ্যে কি কোনো বা রাষ্ট্রযন্ত্রের মধ্যে কি কোনো বিষয় আছে যারা আসলে চাইছে অস্থিতিশীল থাকুক? দেখেন, আপনার এই যে আশঙ্কা, এটাকে কিন্তু আমি একদম ভিত্তিহীন বলি না। এটা হলো গিয়ে যে মনে করেন এটা আসলে হতে পারে, কিন্তু সরকারের মধ্যে কিছু একটা লোক থাকতে পারে, কিছু লোক থাকতে পারে যারা চাইছে এই সমস্ত পরিস্থিতি তৈরি করে সরকারকে অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত রাখা। যেখানে অটোরিকশা যেটা বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে, এটা সম্পূর্ণ একটা হঠকারী সিদ্ধান্ত, সম্পূর্ণ হঠকারী সিদ্ধান্ত। আপনি কি করলেন? ব্যাটারি চালিত রিক্সাগুলো বন্ধ করে সিদ্ধান্ত নিলেন। নিতেই পারেন, আপনার কিছু লজিক থাকতেই পারে, এবং সেটা আপনি বাস্তবায়ন করতে চাইলেন 3 দিনের মধ্যে। 3 দিনের অর্থ বুঝে তারা, এবং ওনারা বললো যে আদালতের আদেশে হয়েছে। আদালতের কাছে আদেশটা কেউ না কেউ চাইতে গেছে। ভাই, আমাদের আদালত তো আদেশটা দিয়ে দিচ্ছে। আদালতে যারা আছেন কিন্তু মানুষ, এই দেশে বাস করে না, তাদেরও বোঝা উচিত যে আমি যে একটা অর্ডার দিলাম, এই অর্ডারটা কি বাস্তবায়ন সম্ভব। একটা কথা মাথায় রাখবেন, আমি মানে কমন সেন্স এর কথা বলি, যে আইন বাস্তবায়ন যোগ্য নয় সেই আইনটাকে আপনি ব্যাড ল বলতে পারেন। আইন আপনার লজিক্যালি সেই আইনটা বাস্তবায়ন যোগ্য নয়। আপনি 3 দিনের মধ্যে সমস্ত ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করতে পারলেন, তাহলে এই যে অটোরিকশাগুলো হয়েছে, আপনি বাস্তবতাটা খেয়াল করেন। এই অটোরিকশা কিন্তু হাসিনা সরকারের শেষ দিকে একবার বন্ধ করা হয়েছিল। তখন শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হিসাবে বললেন না এটা চলবে। যেই মাত্র প্রাইম মিনিস্টার বললেন যে চলবে, সেই মাত্র সমস্ত মধ্যবিত্ত এবং যাদের ছোট ছোট পুঁজি আছে সবাই কিন্তু 2টা-3টা করে ব্যাটারি চালিত অটোরিকশা রাস্তায় নামিয়ে দিল। এখন যারা নামিয়ে দিল, এরকম লোকের সংখ্যা কিন্তু 2-1 নয়, অনেক। তারপরে যখন বললেন 3 দিনের মধ্যে আপনি উঠে ফেরান, এই লোকগুলি কি করবে? তাদের যে ইনভেস্টমেন্ট, তারা কি করবে? কেউ হয়তো পেনশনের টাকা যেটা করেছে সে এই টাকা দিয়ে সংসার চালায়, আপনি তো কলমের 1 খুঁচা বলে দিলেন 3 দিনের মধ্যে নাই। এরা কি করবে? উঠাবে? উঠাতে চাইবে? চাইবে না। তো তারা তো মরিয়া হবেই। আবার আরেক দিকটা দেখেন, আপনি ব্যাটারি চালিত অটোরিকশা চলবে না, চলবে কোনটা? প্যাডেল চালিতটা। প্যাডেল কে মারবে? একজন মানুষ মারবে। আপনি ভাবেন তো, একজন বয়স্ক মানুষ 2জন ইয়াং মানুষকে টেনে নিয়ে যাচ্ছে। এটা পৃথিবীর কোন দেশ, কোন সমাজ এটাকে মানবিক বলবে? অমানবিকতা তো ওইটা, প্যাডেল চালিতটা। বরং যদি আপনি বলতেন যে প্যাডেল চালিত কোনো রিক্সা চলবে না, সব রিক্সায় ব্যাটারি চালিত হবে, তাহলে আমি বুঝতে পারতাম যে আপনি প্রযুক্তির সঙ্গে আছেন। তাও তো আপনি করছেন না, উল্টোটা করছেন। আবার কি করছেন? আপনি অজুহাত দিচ্ছেন যে ব্যাটারি চালিতগুলো বেশি জোরে চলে, স্পিড বেশি হয়, সামনের ব্রেক আছে পেছনের ব্রেক নাই। ভাই সিম্পল তো, প্রবলেম হলো 2টা, একটা স্পিড বেশি আর পেছনে ব্রেক নাই। তো পেছনে ব্রেক লাগিয়ে দেন, স্পিড কমাই দেন। স্পিড কমানো খুব সহজ, যে ব্যাটারিতে চলে ওই ব্যাটারির পাওয়ারটা কমে দিলেই হয়। এটা কঠিন কোনো কাজ না রে ভাই। আপনি কঠিন কাজ এই করে আপনি সহজ কাজ বাদ দিয়ে আপনি কঠিন কাজে গেছেন। আরেকটা সমস্যা আমি বলি, রাস্তায় ভিড় বেশি হয়, হোক, আপনি ভিড় কমান। ভিড় কমাবেন কিভাবে? প্যাডেল চালিত রিক্সা বাংলাদেশে ঢাকা শহরে কতগুলি আছে, এটা বাংলাদেশ গভর্নমেন্টের কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? আপনার এই ঢাকা জেলা সিটি কর্পোরেশন আছে, সিটি কর্পোরেশনের কাছে কোনো হিসাব আছে? হিসাব নাই। এইগুলি কারা রেজিস্ট্রেশন দেয় কেউ জানে? কেউ জানে না। একসময় তো রেজিস্ট্রেশন ছিল, সেই রেজিস্ট্রেশন এখন কোথায় গেল? কেন রেজিস্ট্রেশন দিচ্ছেন না আপনি? রেজিস্ট্রেশন দিলে তো সরকারের কাছে ইনকামও হয়, ইনকামটা করেন আপনি। আপনি বলতে পারতেন যে ব্যাটারি চালিত রিক্সা চলবে, কিন্তু প্রত্যেকটা রিক্সাকে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে, স্পিড বাড়ানো যাবে না, পেছনে ব্রেক থাকতে হবে, এবং সেটাকে সিটি কর্পোরেশনে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতি বছর তোমাকে একটা ফি দিতে হবে। আপনি সিস্টেমে নিয়ে আসেন। আপনি সিস্টেম ক্রিয়েট করতে পারেন না, আপনার ওই ক্ষমতা নাই। আপনি আসছেন অর্ডার দিতে, এবং এমন অর্ডার যে অর্ডার মানা সম্ভব না। ভাই, এটাকে বলা হয়ে থাকে তুগলকি কাণ্ড। মোহাম্মদ বিন তুগলক নামে এই ভূখণ্ডে একজন রাজা ছিল, সে এইগুলি করতো। যে কাজ দেখে বাস্তবায়ন করা সম্ভব না সে অর্ডার দিত, সবাই মিলে হইচই নামতো, আবার 2 দিন পরে ব্যাক করতো। আমাদের এখানে এটা হয়েছে, থামে নাই কিন্তু। 3 দিনের কথা বলছিলেন, পরে বাস্তবায়ন করতে না পারে পরে 1 মাস বাড়াইছেন সময়, থামান নাই কিন্তু।
জি, সরকার এই কিন্তু 3 দিনের কথাতেই সিদ্ধান্ত- আরেকটা 3 দিনের কথা মনে পড়লো, জনাব মাসুদ কামাল। 3 দিনের কথাতেই আরেকটা 3 দিন, হাইকোর্ট এখন আবার ইসকনকে নিষিদ্ধ করার ব্যাপারে, মানে হাইকোর্টে যে রিট হয়েছে ইসকনের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানাতেও 3 দিনের মধ্যে জানতে চেয়েছে হাইকোর্ট সরকারের সিদ্ধান্ত। মানে এখানেও কি একটু কিছু বলবেন যে ইসকন নিষিদ্ধের এই দাবি বা ইসকন সম্পর্কে মতামত 3 দিনের মধ্যে সরকারকে জানিয়ে দিতে হবে? দেখেন, ইসকন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইসকনকে নিষিদ্ধ করা অত সহজ না, এই জিনিসটা বুঝতে হবে। ইসকনের ভিত্তি এত দুর্বল না যে আপনি ফু দিলেন আর হুড়গুড়কে ভেঙে গেল। আপনি আপনার দেশে করতে পারবেন, কিন্তু তার যে আফটার ইফেক্ট হবে সেটাও মাথায় রাখতে হবে। আপনি ইসকনকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসেন, আপনার যদি ইসকনের কিছু কিছু কাজ পছন্দ না হয় আপনি সেগুলিকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসেন, বলেন এই কাজগুলো তোমরা করতে পারবে না। কিন্তু আপনি নিষিদ্ধ চাইলে হয়তো আপনার ভূখণ্ডে করতে পারবেন, কিন্তু তার আফটার ইফেক্ট খুব ভালো হবে না। আপনাকে সারা দুনিয়ার সঙ্গে ম্যানেজ করেই চলতে হবে। সারা দুনিয়াতে যেভাবে অনেক কিছু ঘটে ভাই, যেগুলো আমার পছন্দ হয় না, কিন্তু ম্যানেজ করে আমাকে চলতে হয়, সেভাবেই চলতে হবে। আপনার হাইকোর্ট, হ্যাঁ ঠিক আছে, হাইকোর্ট 3 দিনের মধ্যে সরকারের জবাব চেয়েছে, সরকার তার অবস্থান ক্লিয়ার করবে, সেটা ক্লিয়ার করলে বোঝা যাবে কি হবে। কিন্তু দেখেন একটা জিনিস খেয়াল করেন ভাই, বৈষম্য বিরোধীরা কিন্তু দাবি বাংলাদেশ- করেছে ইসকন নিষিদ্ধের। হ্যাঁ, দাবি করুক, কেউ দাবি তো করতেই পারে কোর্টের কাছে, কিন্তু একটা কথা আপনি খেয়াল করেন, দেখেন আমাদের দেশের টোটাল ডেমোক্রেটিক যে আপনার প্রসেস যেটা এখন শুরু হয়েছে আমি বলি, তার জন্য ইসকন কোনো ফ্যাক্টর ভাই? আপনি বলেন তো, এটা কোনো ইস্যু? ইসকন কোনো ইস্যু? এর সঙ্গে কয়টা লোক আছে? এখন আমরা এইটা নিয়ে পড়ে আছি। তো এটা হলো কি নন ইস্যুকে ইস্যু বানিয়ে হয়তো এটা নিয়ে আমাদের সময়, শ্রম, সমস্ত কিছু আমরা প্রয়োগ করতেছি কেন? আমি বুঝি না এগুলি কার বুদ্ধিতে। অথবা এমনও হয় অনেক সময় যেরকম হয় নন ইস্যু কখন ইস্যু হয়ে যায়, অনেক সময় যখন আপনার মানুষ মনে করেন যে আপনার গভর্নমেন্ট খুব মেইন যে কাজগুলো সেগুলো করতে পারে না, মানুষের ক্ষোভ থাকে, সেই ক্ষোভটাকে হয়তো সরিয়ে দেওয়ার জন্য এই নন ইস্যুকে ইস্যু বানিয়ে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করা হয়। তখন সেই যাদের মানুষ ওদিকে তাকায়, মূল জায়গার দিকে দৃষ্টি সরে যায়। এটা যদি হয়, হতে পারে, আমি জানি না, তবে আমি মনে করি না এটা আমি খুব এনজয় করছি। এই ধরনের ঘটনা মানে আমার কাছে পছন্দ হয় না। জি, এই সরকার কিন্তু গণমাধ্যমকে সরাসরি কোনো মানে আপনার এক ধরনের, আমি মনে করি যে কোনো সমস্যা তৈরি করছে না, কিন্তু পরোক্ষভাবে তারা কিন্তু গণমাধ্যমের অনেক জায়গায় তারা কিন্তু ক্ষতির কারণ হচ্ছে, মানে গণমাধ্যমকে নানাভাবে প্রতিকূলতার মধ্যে ফেলে দিচ্ছে। এটাও কিন্তু ঠিক। আমি কতগুলি ঘটনা বলি আপনাকে, যে দলীয় লোক এরকম একটা ট্যাগ দিয়ে অনেক সাংবাদিকের ওনারা কিন্তু অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিয়েছেন। এটা আমি মনে করি অন্যায় করছেন। এটা ওরা একদম অ্যাক্টিভ জার্নালিস্ট, আমি নাম ধরে ধরে বলতে পারি যে এই লোকগুলো সারা জীবন সাংবাদিকতা ছাড়া কিছুই করে নাই, তাদের আপনি অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করতে পারেন না, করেছেন। এমনকি এটা করতে গিয়ে ব্যক্তিগুলিকে অপমানিত। আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনার, আজকের পত্রিকা নামে একটা পত্রিকার সম্পাদক ডক্টর গোলাম রহমান, উনি ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন জার্নালিজমের, উনি আমারও টিচার ছিলেন, আমি ওই ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম, আমার সরাসরি ডাইরেক্ট উনি টিচার। ওনার একটা রেশন কার্ড বাতিল করা হয়েছে। ইন্টারেস্টিং হলো গোলাম রহমান স্যার কোনোদিন অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য আবেদনই করেন নাই। ডক্টর গোলাম রহমান কোনোদিন অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য আবেদনই করেন না। যে লোক আবেদন করেন নাই, পাওয়া তো দূরের কথা, তার কার্ড আপনি বাতিল করলেন কোন যোগ্যতায়? তার মানে আপনি এই লোকটাকে সোশ্যালি অপমানিত করতে চেয়েছেন। অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হলে অনেকের কিছু যায় আসে না, তারা সজীবনে যাবে না, এই তো, আর তো কিছু না। কিন্তু তাকে বাতিল করে আপনি তাকে একটা গোষ্ঠীর মধ্যে ফেলে দিতে চেয়েছেন। তার মানে যারা এটা করেছে, সরকারের যে লোকগুলো করেছে, তাদের মধ্যে দুষ্ট বুদ্ধি আছে, কিন্তু যোগ্যতা নাই। যোগ্যতা থাকলে তারা এই মানে মূর্খতাটা করতো না। অনেক সাংবাদিকদের করছেন ভাই, আমি আমার এত বছরের সাংবাদিকতা, এই লোকগুলিকে আমি সাংবাদিক হিসেবে চিনি, তাদের আর কোনো পরিচয় নাই, তাদের আপনি করেছেন। এই যে আমি নাম ধরে বলতে পারি, নাম ধরে 20টা নাম বলতে পারবো, যারা একদম 100% সাংবাদিক,
তাদের করেছেন। ইদানিং আবার দেখছি অনেকের ব্যাংক হিসাব চাচ্ছেন। হ্যাঁ, সরকার চাইতেই পারে। আবার অনেকের ব্যাংক হিসাব আপনি স্থগিত করছেন, ফ্রিজ করছেন। এটা কেন করছেন? এটা কেন করছেন? এটা তো আপনি করতে পারেন। তাহলে একটা লোকের ব্যাংক হিসাবে যখন ফ্রিজ করে দেন, তাহলে তো তার লেনদেন সব বন্ধ হয়ে যাবে। এইগুলি ঠিক না। তারপরে করতেছেন। আবার দেখলাম জাতীয় প্রেস ক্লাবে অনেকে সদস্যপদ স্থগিত করতেছে। এগুলি কেন? মানে এই বেসিক কাজের প্রতিকার কোথায়? পাওয়ার কোনো জায়গা আছে? প্রতিকার হয়তো এখন দৃশ্যত নাই, কিন্তু প্রতিকার অবশ্যই হবে। সচেতন মানুষটা দেশটি একদম মরে যায়নি। এই যে আমি যে কথাগুলি বললাম, এটাও প্রতিকার আমি মনে করি। আমি তো আওয়াজ তুললাম, আমার দিকে আরেকজন আওয়াজ তুলবে, আরেকজন আওয়াজ তুলবে, ধীরে ধীরে আওয়াজ বাড়তে থাকবে। কারণ অন্যায় কাজ আপনি অন্যায় কাজ একবারের জন্য করতে পারবেন, করবেন আপনি, আর কখনোই কেউ কিছু বলবে না, এটা মনে করার কোনো কারণ নাই। এগুলো প্রতিকার আসবে। জি, প্রাতিষ্ঠানিক কোনো প্রতিকার কোথাও কি সুযোগ আছে কিনা, চাইতে পারে কিনা, পাওয়ার কোনো মানে শেষ করব, একদমই শেষ করব। মাসুদ কামাল, আর একটা দুটো কথা, যে আপনি বলছিলেন যে মানে যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে, আপনি যেটা বলছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে একত্রিত করার ক্ষমতা তারা যদি বিদেশ থেকে রাখতে পারেন, প্রথম আলো ডেইলি স্টার তারা হুমকিও দিচ্ছেন, মানে এখানে কি পরিস্থিতি তৈরি করতে পারেন তারা তো পারেন নাকি? তাদের তো সেই সক্ষমতা তারা দেখিয়েছেন। না, ওনারা শেখ হাসিনার বিরুদ্ধে এই দেশের মানুষকে একত্রিত করার একক দায়িত্ব তা না। কিন্তু শেখ হাসিনার এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে সবসময়। শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছে, সেটা কিন্তু একদিনের আন্দোলন নয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে ভাই। এটা 15 বছরের আন্দোলন। 15 বছর ধরে মানুষের মধ্যে আন্দোলন চলতেছিল, মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল। ক্ষোভ বাড়তে বাড়তে শেষ মুহূর্তে যে এটা একত্রিত হয়েছে এবং একটা স্ফুলিঙ্গ তৈরি হয়েছে। এই জিনিসটা মাথায় রাখেন আপনি। শেখ হাসিনার বিরুদ্ধে সেই মানুষকে একত্রিত করার জন্য, মানুষকে আপনার মাঠে নামানোর ক্ষেত্রে কোনো সন্দেহ নাই অনেক লোকের ভূমিকা ছিল। তার মধ্যে দুটো বড় ভূমিকা রেখেছেন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, তারপরে আপনার এই যে জুলকারনাইন শাহের, এরা সবাই, নেত্র নিউজ, এরা সবাই রাখছে। কিন্তু সবাই, আপনি সবাইকে জায়গা দেন, দেখবেন যে অনেক বড় হয়ে গেছে। কিন্তু এইভাবে হয়েছে। কিন্তু এটার ক্ষেত্রে তখন কি হয়েছে, যখন ওটা শুনেছে কেউ, শুনে ভেবেছে কি, হ্যাঁ উনি তো ঠিকই বলছে, আমিও তো এটা ভাবি, উনি তো, ওনার ভাবনা আমার ভাবনা মিলে গেছে, আমরা সবাই মিলে একসাথে রাস্তায় নেমে গেছি। বিষয়টা কিন্তু এই ধরনের। আর এখানে প্রথম আলো ডেইলি স্টারের ব্যাপারে যেটা হয়েছে, ওনারা যেটা বলতেছে, যেটা আমি তো নিজেই মিলাতে পারছি না। আমি আপনাকে একটু আগে বললাম যে এটা তো মিলে না রে ভাই। এটা কিভাবে ইন্ডিয়ার চর হলো প্রথম আলো ডেইলি স্টার, কিভাবে তারা ভারতের পারপাস সার্ভ করে? যদি তারা ভারতেরই পারপাস সার্ভ করতো, তাহলে তারা শেখ হাসিনার বিরুদ্ধে লিখতো কেন? আমি তো মিলাইতে পারি না। তো ওনারা যদি মিলে যায়, তাহলে কিন্তু এত বারবার বলা লাগে না। মিলে গেলে একবারে মানুষ কিন্তু মাঠে নামতো, কিন্তু এটা মিলতেছে না। কারণ ওনারা বলতেছেন, বলেই যাচ্ছেন, মিলে না, এবং এটা কিছু হবে না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা কিছু হবে না। মানে ওনারা দূরে বসে ভাবতেছেন হয় দিবেন, হবে না। এটা দেশে এসে দেখেন না কি অবস্থা, মানুষ কি ভাবে। আমি তো ওনাদেরকে আহ্বান জানাবো, দেশে আসেন। এখন তো দেশ আপনার জন্য প্রতিকূল না। এখন তো শেখ হাসিনা নাই যে আপনার জেলে ঢুকাবো। আমি এই দুজন লোককে স্বনির্বন্ধ অনুরোধ করবো, দেশে আসেন, এসে দেখেন এই দেশের মানুষ কি ভাবে। দূরে বসে বলে আসেন দেশে, এসে বলেন আমরা আপনাদের সঙ্গে থাকবো, যদি আপনাদের লজিক্যাল হয়। আর যদি লজিক্যাল না হয়, তাহলে আপনি কাউকে পাবেন না, আমাকেও পাবেন না। আর লজিক্যাল হলে আমরা পুরো শুধু আপনার সঙ্গে থাকবো। আসেন, দূরে বসে এই মানুষ পুষ্কাই দিয়ে না। যখন দেশে এসে করবেন, তখন সেটাকে আমি বলবো আপনি নেতৃত্ব দিচ্ছেন। আর যখন দূরে বসে করবেন, সেটা পুষ্কাই দেওয়া, যদি সেটা লজিক্যাল কজে না হয়। একদম স্পষ্ট।